ওয়েলকাম ক্লাস 12। আজ আমি তোমাদের সঙ্গে নতুন একটি অধ্যায় নিয়ে আলোচনা শুরু করব। এটি হচ্ছে 9 নম্বর অধ্যায়, জটিল যৌগ বা কোঅর্ডিনেশন কম্পাউন্ড। প্রথমেই জেনে নিই জটিল যৌগ জিনিসটা কি। জটিল যৌগ হলো এক প্রকারের জটিল লবণ, যার মধ্যে একটি জটিল আয়ন বা জটিল মূলক আছে। এই জটিল মূলকে একটা কেন্দ্রীয় ধাতু থাকে। সেই ধাতুর চারিদিকে নির্দিষ্ট সংখ্যক লিগ্যান্ড সাজানো থাকে এবং একটা নির্দিষ্ট জ্যামিতিক আকার গঠন করে। এইভাবে একটা জটিল মূলক বা জটিল আয়ন উৎপন্ন হয়। দেখো, এখানে একটা উদাহরণ দিয়েছে, K4FeCN6। এখানে K4টা বাইরে আছে আর একটা থার্ড ব্র্যাকেটের মধ্যে FeCN6 সেটা লেখা আছে। এই থার্ড ব্র্যাকেট দিয়ে যেটা লেখা আছে এটাই হচ্ছে জটিল আয়ন বা জটিল মূলক। এখানে কেন্দ্রীয় ধাতুটা হচ্ছে Fe, আর তার সঙ্গে সায়ানাইড মূলক লিগ্যান্ড হিসেবে যুক্ত আছে 6টা সায়ানাইড মূলক। এই যে আয়নটা তৈরি হচ্ছে, এই আয়নটা কিন্তু স্বাধীনভাবে থাকে। এই জটিল আয়নটা, সেটা কঠিন অবস্থায় বা জলীয় দ্রবণে এই আয়নটা কিন্তু ভাঙে না। এই জটিল আয়নটা ঠিক থাকে। এই জটিল আয়নটার জন্যই এই যৌগটাকে বলছে জটিল যৌগ। তাহলে সংজ্ঞাটা জেনে নিই। বলছে, দুই বা তার বেশি সরল অণু বা আয়নের সংযোগে যে নতুন অণু বা আয়ন গঠিত হয়, যা কঠিন এবং দ্রবীভূত অবস্থাতেও নিজের স্বাধীন সত্তা অক্ষুণ্ণ রাখে, তাকে জটিল লবণ বলে। অর্থাৎ যখন একটা জটিল লবণ তৈরি করা হয়, প্রথমে করা হয় কি, দুটো সরল লবণ বা নর্মাল লবণ নিয়ে তার জলীয় দ্রবণ করা হয়। জলীয় দ্রবণ থেকে যখন এই লবণটা তৈরি হয়, তখন দেখা যাচ্ছে একটা নতুন ধরনের জটিল আয়ন তৈরি করছে। সেই জটিল আয়নটায় কঠিন অবস্থাতে হোক বা জলীয় দ্রবণ হয়, নিজের স্বাধীন সত্তা অক্ষুণ্ণ রাখে। এই জটিল আয়নটার জন্যই এই যৌগটাকে বলা হচ্ছে জটিল লবণ। আরেক ধরনের লবণ এরকম পাওয়া যায়, যেটাকে যুগ্ম লবণ বা দ্বিলবণ বলে। এটাও কিন্তু একইভাবে তৈরি করা হয়, প্রসেসটা একই, কিন্তু সেক্ষেত্রে দেখা যায় দুটো সরল লবণ মানে নর্মাল লবণ নিয়ে যদি আমি জলীয় দ্রবণে দ্রবীভূত করে যদি লবণ তৈরি করি, সেক্ষেত্রেও একটা কঠিন লবণ তৈরি হচ্ছে। কিন্তু সেটাকে আবার যখন জলে দেওয়া হচ্ছে, সে কিন্তু আগের যে উপাদান, যে লবণটা নিয়ে এটা তৈরি করা ছিল, সেই লবণের আয়নেই ভেঙে যাচ্ছে। অর্থাৎ কোনো যে একটা দ্বিলবণ বা যুগ্ম লবণ যেটা তৈরি হলো, যেটা নতুন ধরনের লবণ তৈরি হলো কঠিন অবস্থায়, তার অস্তিত্ব পাওয়া গেল, জলীয় দ্রবণে তার আর নতুন কোনো অস্তিত্ব থাকলো না। সেই জন্যই সেটাকে জটিল লবণের সঙ্গে এটা আলাদা হয়ে গেল। যেমন একটা উদাহরণ হয় পটাশিয়াম K2SO4 Al2SO4 3 24H2। এটা একটা কঠিন অবস্থায় অস্তিত্ব আছে, কিন্তু জলে দিলেই এটা কিন্তু আর অস্তিত্ব থাকছে না। নতুন ধরনের কোনো আয়ন ফায়ন এরা তৈরি করছে না, পুরনো আয়নেই ভেঙে যাচ্ছে। দুটো উদাহরণ এখানে দিয়ে দেওয়া হয়েছে। দেখো, একটা প্রথমে জটিল লবণের উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে। দেখো, K4FeCN6 এটা ভেঙে K4 4K প্লাস আর FeCN6 4- এই ধরনের একটা জটিল লবণ বা জটিল আয়ন তৈরি করলো। কিন্তু দেখো, একটা যুগ্ম লবণ নেওয়া হয়েছে, সেটা কিন্তু K প্লাস Al3 প্লাস SO2 এই পুরো সেই প্রাথমিক আয়নেই এটা ভেঙে গেল। নতুন কোনো আয়ন এখানে তৈরি হয়নি যুগ্ম লবণের ক্ষেত্রে। এবার আমরা যুগ্ম লবণ বা দ্বিলবণের সঙ্গে জটিল লবণের একটা পার্থক্য করে নিতে পারি। বলছে, দ্বিলবণে কী হচ্ছে, দুই বা তার বেশি সংখ্যক সরল অণুর সঙ্গে যুক্ত হয়। এখানেও তাই বলছে, দুই বা তার বেশি সংখ্যক সরল অণু বা আয়নের সমন্বয়ে এটা গঠিত হয়। দ্বিলবণে কী হচ্ছে, জটিল লবণে এই জলীয় দ্রবণে আয়নিত হয়ে যে উপাদান আয়নেই ভেঙে যায়। আর এখানে বলছে জলীয় দ্রবণে জটিল আয়নটা আয়নিত হয় না, এই আয়নটা কিন্তু ঠিকঠাক থেকে যায়। দ্বিলবণ শুধু কঠিন অবস্থায় এর অস্তিত্ব থাকে, আর জটিল লবণ কিন্তু কঠিন এবং জলীয় দ্রবণ উভয় ক্ষেত্রে এদের অস্তিত্ব থাকে। এইভাবে তোমরা সবটা পড়ে নেবে, লিখে নেবে খাতায়। আচ্ছা, এবার এই যে জটিল লবণ যেটা পাওয়া গেল, এটা মোটামুটি 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্যাটায়নিক জটিল লবণ, একটা হচ্ছে অ্যানায়নিক জটিল লবণ, আর একটা হচ্ছে প্রশম জটিল লবণ। ক্যাটায়নিক জটিল লবণ মানে হচ্ছে যেখানে এই যে জটিল আয়নটা সেটা ক্যাটায়ন হবে। অ্যাকচুয়ালি জটিল আয়নটাই প্রথম তৈরি হয়। জটিল আয়নটা তৈরি হওয়ার পর তার সঙ্গে কাউন্টার আয়নটা যুক্ত হয়। কাউন্টার আয়ন মানে এখানে যেমন জটিল আয়নটা হচ্ছে ক্যাটায়ন, আমরা জানি লবণ লেখার সময় আগে ক্যাটায়ন লিখতে হয়, পরে অ্যানায়ন লিখতে হয়। এখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যে
আয়নটা লেখা হয়েছে এটা আগে আছে, মানে এটা হচ্ছে ক্যাটায়ন। সেটাকে প্রশমিত করার জন্য একটা অ্যানায়ন তার সঙ্গে যুক্ত হয়েছে। তো সুতরাং এখানে জটিল আয়নটা যেহেতু ক্যাটায়ন, তাই এটা ক্যাটায়নিক জটিল লবণ বলছে। আবার অ্যানায়নিক জটিল লবণ মানে যেখানে থার্ড ব্র্যাকেট দিয়ে যে জিনিসটা লেখা আছে ওটা লাস্টে আছে, দেখো এটাকে বলছে অ্যানায়নিক জটিল আয়ন লবণ, কারণ এখানে জটিল আয়নটা হচ্ছে অ্যানায়ন। আর প্রশম জটিল লবণ মানে এখানে কোনো আয়নীয় পরিমণ্ডল থাকে না, মানে আয়ন এরা ভাঙে না, সবটাই দেখো থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে। এদেরকে হচ্ছে প্রশম জটিল লবণ, এখানে কোনো কাউন্টার আয়ন আসে না। এবার এই জটিল লবণের বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে প্রথম আমাদের সামনে একটা তত্ত্ব তুলে ধরলেন সুইস বিজ্ঞানী আলফ্রেড ভার্নার 1892 সালে, যেটাকে আমরা বলি ভার্নারের জটিল যৌগের তত্ত্ব বা ভার্নার্স কোঅর্ডিনেশন থিওরি। উনি যে তত্ত্বগুলো আমাদের সামনে তুলে ধরলেন সেগুলো একটা একটা করে দেখে যাই। প্রথমে উনি বললেন জটিল লবণে কেন্দ্রীয় ধাতু বা ধাতব আয়নের দুই প্রকারের যোজ্যতা দেখা যায়, একটা হচ্ছে প্রাথমিক যোজ্যতা আর একটা হচ্ছে গৌণ যোজ্যতা। প্রাথমিক যোজ্যতাটা কি? প্রাথমিক যোজ্যতা বলছে যেটা ওই কেন্দ্রীয় ধাতুর যে জারণ সংখ্যা হয় সেটাকেই প্রাথমিক যোজ্যতা বলে। আর গৌণ যোজ্যতা হচ্ছে অআয়নীয় যোজ্যতা। এটা অ্যাকচুয়ালি যে কটা লিগ্যান্ড অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয় বা যে কটা অসমযোজী বন্ধন ওখানে তৈরি হয় সেটাই কি বলছে গৌণ যোজ্যতা। এটা সবর্গাঙ্ক সংখ্যা দিয়ে এটা গৌণ যোজ্যতাটা প্রকাশ করা হয়। এবার বলছে একটা একটা করে সংজ্ঞাটা জেনে নিই। মুখ্য যোজ্যতা তাহলে কাকে বললো না, ধাতব আয়নের জারণ সংখ্যা যেটা হয়, আমরা হিসেব করে যেটা জারণ সংখ্যা বের করি সেটা কি তার মুখ্য বা আয়নীয় যোজ্যতা বলে। জটিল যৌগে ধাতব আয়নের মুখ্য যোজ্যতা অ্যানায়ন দ্বারা পরিপৃক্ত থাকে। আচ্ছা, এবার বলছে এই যে ধাতু যেটা নেওয়া হয় এটা জেনে রাখা ভালো। ধাতু বলতে এখানে যে ধাতুটা অ্যাকচুয়ালি জটিল লবণ বা জটিল যৌগ তৈরি করে সাধারণত তারা সন্ধিগত মৌল হয়, মানে 3D 4D 5D এর এই মৌলগুলোই কিন্তু বা এই ধাতুগুলোই কিন্তু জটিল লবণ তৈরি করে। মানে যদি পর্যায় সারণী দেখি 3 থেকে 11 নম্বর শ্রেণীর 3 থেকে 11 নম্বর শ্রেণীর ধাতুগুলোই জটিল লবণ তৈরি করতে পারে। এবার গৌণ যোজ্যতাটা দেখো। গৌণ যোজ্যতা কি বলছে না, জটিল যৌগে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে যে কটা একযোজী লিগ্যান্ড যুক্ত হতে পারে সেটা কি বলছে ওই ধাতব আয়নের গৌণ যোজ্যতা। অ্যাকচুয়ালি একযোজী লিগ্যান্ডটা কীভাবে যুক্ত হয় সেটা বলছি পরে। গৌণ যোজ্যতাকে কেন্দ্রীয় ধাতব আয়নের সবর্গাঙ্ক সংখ্যাও বলা হয়। ধাতব আয়ন ও গৌণ যোজ্যতা দ্বারা আবদ্ধ লিগ্যান্ডগুলি নিয়ে জটিল আয়ন গঠিত হয়। জটিল আয়নটি জলীয় দ্রবণে কিন্তু বিয়োজিত হয় না। তাহলে অ্যাকচুয়ালি প্রথমে জটিল আয়ন তৈরি হয়। জটিল আয়নটা কীভাবে তৈরি হয় না, ওই লিগ্যান্ডগুলো ধাতব আয়নের সবর্গাঙ্ক সংখ্যা বা গৌণ যোজ্যতা পরিপূর্ণ করে। গৌণ যোজ্যতা অ্যাকচুয়ালি মানেটা কি না, বলছে এই যে ধাতব আয়ন যেটা তৈরি হচ্ছে এটা অ্যাকচুয়ালি সন্ধিগত মৌল। এদের বাইরের কক্ষে মানে জারণ সংখ্যা যখন আমরা পেয়ে গেলাম, অর্থাৎ +2 কি +3 এরকম জারণ সংখ্যা ইলেকট্রন ছেড়ে যে ধাতব আয়নটা তৈরি হয়েছে, তারপরে দেখা যাচ্ছে ওর বাইরের কক্ষে অনেকগুলো অরবিটাল ফাঁকা অবস্থায় থাকে। এই ফাঁকা অরবিটালে কী করে, লিগ্যান্ডগুলো তাদের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করে একটা অসমযোজী বন্ধন তৈরি করে কেন্দ্রীয় ধাতব আয়নের সঙ্গে। সেটাই হচ্ছে গৌণ যোজ্যতা। তাহলে ফাঁকা অরবিটালটা একটা ফ্যাক্টর, ফাঁকা অরবিটাল থাকতে হবে আর লিগ্যান্ডের নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকতে হবে, তবেই কিন্তু এই গৌণ যোজ্যতার ব্যাপারটা ঠিকঠাক মিলবে। বলছে প্রত্যেকটি কেন্দ্রীয় ধাতু বা ধাতব মূলকের সর্বদা নির্দিষ্ট সংখ্যক গৌণ যোজ্যতা থাকে, অর্থাৎ কটা অরবিটাল ফাঁকা থাকবে বা তার সঙ্গে কটা লিগ্যান্ড যুক্ত হতে পারবে সেটা একটা নির্দিষ্ট। সুতরাং প্রত্যেকটা ধাতুর একটা নির্দিষ্ট গৌণ যোজ্যতা থাকে। আর কেন্দ্রীয় ধাতু বা ধাতব আয়নের গৌণ যোজ্যতা বা সবর্গাঙ্ক সংখ্যা জটিল লবণের নির্দিষ্ট জ্যামিতিক গঠন প্রকাশ করে। অর্থাৎ এই যে সবর্গাঙ্ক সংখ্যা বা যে কটা ফাঁকা অরবিটাল আছে তার সঙ্গে যে লিগ্যান্ডগুলো যুক্ত হবে সেটা কিন্তু যেমন তেমন ভাবে যুক্ত হবে না, একটা নির্দিষ্ট গঠন তাদের থাকবে। সেই অনুযায়ী জটিল আয়নের গঠন তৈরি হবে, তারপর আমরা সেইভাবেই আমরা জটিল লবণের গঠনটা পাব। এবার আমরা এই যে জটিল লবণ বলছি এর পার্টগুলো মানে অংশগুলো আমরা ভালো করে জেনে নিই। দেখো এখানে একটা জটিল লবণ লেখা আছে COClNH3 এটা থার্ড ব্র্যাকেটের মধ্যে আছে Cl2। এই যে থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এটা কি আমরা কি বলছি, জটিল আয়ন। তো এই জটিল আয়নটার
সঙ্গে যেটা যাচ্ছে Cl2, এইটাকেও, এটা তো আয়ন, তো এটা কি অ্যানায়ন হচ্ছে, যেহেতু জটিল আয়নটা এখানে ক্যাটায়ন সামনে আছে আর Cl2টা লাস্টে আছে, মানে এটা অ্যানায়ন। এই জটিল আয়নটাকে বলছে কোঅর্ডিনেশন এন্টিটি। আরেকটা উদাহরণ দেখো, না K2PtCl4 আছে, এখানে জটিল আয়নটা আছে লাস্টে, মানে এটা জটিল আয়নটা এখানে অ্যানায়ন, আর K2টা আছে, K2টা হচ্ছে ক্যাটায়ন। তাহলে এই থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে এই জটিল আয়নটাকে বলা হয় কোঅর্ডিনেশন এন্টিটি। এই কোঅর্ডিনেশন এন্টিটি বা জটিল আয়নের যদি কোনো চার্জ থাকে তবেই কিন্তু অ্যানায়ন বা ক্যাটায়ন যুক্ত হবে। এখানে আছে, সেই জন্য অ্যানায়ন বা ক্যাটায়ন যুক্ত হয়েছে। তাহলে জটিল আয়নটাকে প্রশমিত করতে গেলে যে ক্যাটায়ন বা অ্যানায়ন যুক্ত হয় জটিল আয়নের সঙ্গে তাদের কি বলছে কাউন্টার আয়ন। তাহলে প্রথম ক্ষেত্রে Clটা হচ্ছে কাউন্টার আয়ন, আর দ্বিতীয় ক্ষেত্রে পটাশিয়ামটা হচ্ছে K+টা হচ্ছে কাউন্টার আয়ন। এখন জটিল আয়নের যে কেন্দ্রীয় ধাতুটা থাকে তার আমরা মুখ্য যোজ্যতাটা কী করে বের করব, এটা আমরা ক্লাস 11-এ পড়েছি। জারণ সংখ্যা বের করার হিসেবটা আমরা জানি। যদি এটা যৌগ হয়, সমগ্র যৌগের জারণ সংখ্যা 0 হয় এবং প্রত্যেকটা মূলক বা আয়নের যে নির্দিষ্ট জারণ সংখ্যা আছে সেগুলো আমরা জানি কার কার নির্দিষ্ট থাকে। এখানে সাধারণত কেন্দ্রীয় ধাতু ছাড়া বাকি সবাই জারণ সংখ্যা নির্দিষ্ট, এটা আমাদের মুখস্থ রাখতে হবে, জেনে রাখতে হবে। সেইটা থেকে আমরা কেন্দ্রীয় ধাতুর মুখ্য যোজ্যতা বা জারণ সংখ্যা বের করতে পারবো। এখানে দেখো করে দেওয়া আছে, দুটো উদাহরণ দিয়ে দেওয়া হলো। তোমরা বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে, তোমরা এগুলো বুঝে নেবে। এবার সবর্গাঙ্ক সংখ্যার যে সংজ্ঞাটা আমরা জেনে নিই। বলছে কোনো জটিল যৌগের সবর্গীয় পরিমণ্ডলে উপস্থিত কেন্দ্রীয় ধাতু বা ধাতব আয়নের সঙ্গে লিগ্যান্ডগুলি যতগুলি অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে তাকেই বলছে ওই কেন্দ্রীয় ধাতু বা ধাতব আয়নের সবর্গাঙ্ক সংখ্যা, মানে যতগুলো অসমযোজী বন্ধন তৈরি করবে, বা বলা যায় মোটামুটি যে কটা ফাঁকা অরবিটাল বারের কক্ষে থাকবে সেটাই হচ্ছে তার সবর্গাঙ্ক সংখ্যা। দেখো এখানে উদাহরণ দেওয়া আছে K4FeCN6। তাহলে জটিল যে আয়নটা আছে FeCN6, এখানে এফির সঙ্গে 6টা CN যুক্ত আছে, তাহলে এফি এর সবর্গাঙ্ক সংখ্যা 6। আবার দেখো তারপরেই আছে COEN3Cl3। থার্ড ব্র্যাকেটের মধ্যে যেটা আছে দেখো EN 3টে আছে, কিন্তু বলছে COর সবর্গাঙ্ক সংখ্যা 6। কারণ কি, এখানে যে সংজ্ঞাটা দেখলে যতগুলি অসমযোজী বন্ধন যুক্ত থাকে, যতগুলো লিগ্যান্ড নয়, লিগ্যান্ড যতগুলি অসমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকে, অ্যাকচুয়ালি CN একটাই অসমযোজী বন্ধন করে, তাহলে 6টা CN 6টা অসমযোজী বন্ধন গঠন করবে, ফলে সবর্গাঙ্ক 6। কিন্তু ইএন হচ্ছে একটা ইএন দুটো করে অসমযোজী বন্ধন গঠন করে, এতে ওই জন্য বাইডেন্টেড লিগ্যান্ড বলা হয়। তাহলে 3টে ইএন 6টা অসমযোজী বন্ধন গঠন করবে, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে CO হচ্ছে তার সবর্গাঙ্ক 6। এখানে আমাকে লিগ্যান্ডটা কটা করে অসমযোজী বন্ধন করবে সেগুলো আমাকে জানতে হবে, সেটা এবার জানছি। আচ্ছা, প্রথম সংজ্ঞাটা জেনে নিই লিগ্যান্ডের। লিগ্যান্ডটা কি? লিগ্যান্ড হলো ক্যাটায়ন বা অ্যানায়ন বা প্রসম অণু, যা ইচ্ছা হতে পারে, ক্যাটায়নিক হতে পারে, অ্যানায়নিক হতে পারে, প্রসম অণু হতে পারে, যার একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় থাকবে অবশ্যই। সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দ্বারা কেন্দ্রীয় ধাতু বা ধাতব আয়নের শূন্য অরবিটালে সে দান করবে সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে এবং অসমযোজী বন্ধন গঠন করবে। এবার এই যে অসমযোজী বন্ধন যে গঠন করবে, আমি একটু আগেই বললাম CN যেহেতু একটা অসমযোজী বন্ধন গঠন করছে, আবার EN দেখো দুটো অসমযোজী বন্ধন গঠন করছে, এর উপর ভিত্তি করে লিগ্যান্ডকে আবার কতগুলো ভাগে ভাগ করা যায়। প্রথম হচ্ছে যাদের একটাই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে বা একটাই সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করতে পারে বা একটাই অসমযোজী বন্ধন গঠন করতে পারে, তাদের বলছে একযোজী বা মোনোডেন্টেড লিগ্যান্ড, যেগুলো সাধারণত আমরা দেখি। যেমন উদাহরণ দেওয়া আছে, দেখো এখানে প্রথম বলেছি NH3 H2O CO NO+, CN-, Cl-, I-, F-, বা এখানে দেখা যাচ্ছে সায়ানাইড আয়ন, নাইট্রো আয়ন, নাইট্রাইট আয়ন, কার্বনিল, এগুলো উদাহরণগুলো তোমরা দেখে নেবে ভালো করে। এরা সব হচ্ছে মোনোডেন্টেড লিগ্যান্ড, অর্থাৎ এরা একটাই মাত্র অসমযোজী বন্ধন করবে। আবার ধরো আছে বাইডেন্টেড লিগ্যান্ড। বাইডেন্টেড লিগ্যান্ড কোনগুলো? যারা দুটো অসমযোজী বন্ধন গঠন করতে পারে, অর্থাৎ যাদের দুটো নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার ক্ষমতা আছে। যেমন এখানে বলছে গ্লাইসিনেট আয়ন, অক্সালেট আয়ন, যেটাকে সংক্ষেপে অক্স এরকম বলা হয়। তারপর দেখো EN, যেটা একটু আগে দেখলাম, ইথিলিন ডাইঅ্যামিন, EN, NH2CH2CH2 NH2, এগুলো জেনে রাখতে হবে। তারপর ডাইমিথাইল গ্লাইসিনেট আয়ন, এটা হচ্ছে DMG বলে লেখা হয়। এগুলো সব হচ্ছে বাইডেন্টেড লিগ্যান্ড। আবার আছে ট্রাইডেন্টেড লিগ্যান্ড, মানে একাই 3টে অসমযোজী বন্ধন গঠন করছে। ত্রিযোজী লিগ্যান্ডের প্রতিটিতে একটি করে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় যুক্ত 3টি দাতা পরমাণু থাকে। যেমন বলছে ডাইইথিলিন
ট্রাইঅ্যামিন, NH2CH2CH2NH, CH2CH2NH2, এখানে 3টে অসমযোজী বন্ধন গঠন করার ক্ষমতা আছে। আবার দেখো ষড়যোজী বা হেক্সাডেন্টেড লিগ্যান্ড, সেখানে বলছে একাই 6টা অসমযোজী বন্ধন সে গঠন করতে পারে। এরা কেন্দ্রীয় ধাতুর সঙ্গে 6টি অসমযোজী বন্ধন গঠন তৈরি করে। এদের একটা উদাহরণ এখানে বলেছি, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট আয়ন, ইডিটিএ, সংক্ষেপে বলা হয় ইডিটিএ, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটেট। সংকেতটা ভালো করে একটু বুঝে খাতায় লিখবে, বুঝতে পেরে যাবে। দেখো N, CH2CH2N, N এর সঙ্গে CH2C ডাবল মাইনাস, CH2C ডাবল মাইনাস, এদিকেও N এর সঙ্গে CH2C ডাবল মাইনাস, CH2C ডাবল মাইনাস, এবং NH2CH2CH2N এটা হচ্ছে ইথিলিন ডায়ামিন, সেখানে N এর সঙ্গে N এর হাইড্রোজেনের বদলে 4টে অ্যাসিটেট আয়ন যুক্ত হয়েছে। এই হচ্ছে ব্যাপার। এবার দেখো অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড মানে কি? উভমুখী বা উভধর্মী, দুটো মুখ আছে এর। ধরো দেখো এখানে সিএনে দেখা যাচ্ছে কার্বনেরও একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, নাইট্রোজেনেরও একটা নিঃসঙ্গ ইলেকট্রন জোড়া আছে, মানে দুটোই নিঃসঙ্গ ইলেকট্রন সে দান করতে পারে, কিন্তু যখন লিগ্যান্ড হিসেবে কাজ করছে দুটো একসঙ্গে কিন্তু অসমযোজী বন্ধন গঠন করছে, যে কোনো একটা অসমযোজী বন্ধন গঠন করছে, নয় কার্বন করছে নয় নাইট্রোজেন করছে। সেই জন্য একে অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলছে, মানে একসঙ্গে দুটো অসমযোজী বন্ধন গঠন করছে না, কিন্তু তার কার্বনেরও নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার ক্ষমতা আছে, নাইট্রোজেনেরও আছে। কখনো কার্বন দ্বারা অসমযোজী বন্ধন গঠন হচ্ছে বা কখনো নাইট্রোজেন দ্বারা, যে কোনো একটি পরমাণু অসমযোজী বন্ধনে গঠন করছে, সেই জন্য এদের অ্যাম্বিডেন্ট লিগ্যান্ড বলে। আবার ধরো চিলেট মানে বলছে কাঁকড়ার দাঁড়ার মতো আর কি, মানে একটা বলয় তৈরি করে। এটা কাদের হয়? কোন লিগ্যান্ডগুলো হয়? যাদের ওই একাধিক অসমযোজী বন্ধন গঠনের ক্ষমতা আছে বা একাধিক নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করার ক্ষমতা আছে, সেই সমস্ত লিগ্যান্ডগুলো কি করে, যখন কেন্দ্রীয় ধাতুর সঙ্গে অসমযোজী বন্ধন গঠন করে একটা বলয়ের আকার নেয়, সেই জন্যে তাদের চিলেটিং লিগ্যান্ড বলে। আবার ধরো ব্রিজিং লিগ্যান্ডটা কি বলছে? যে সমস্ত লিগ্যান্ড দুটি বা তার বেশি ধাতু, মানে এখানে একাধিক ধাতু চলে আসছে, কেন্দ্রীয় একাধিক ধাতু চলে আসছে, একাধিক ধাতুর সঙ্গে যদি অসমযোজী বন্ধন গঠন করে বা সেতু গঠন করে তাকে হচ্ছে ব্রিজিং লিগ্যান্ড। যেমন বলছে NH2, NO2O, এরা একসঙ্গে দুটো কেন্দ্রীয় ধাতুর সঙ্গে যুক্ত থাকতে পারে, এদেরকে ব্রিজিং লিগ্যান্ড বলে। আবার ধরো পাই অ্যাসিডিক লিগ্যান্ড, এই লিগ্যান্ডগুলো কী করে, নিজেরা নিঃসঙ্গ ইলেকট্রন জোড় দান করছে, আবার ধাতু থেকেও ওরা আবার ইলেকট্রন জোড় গ্রহণ করছে, সিগমা বন্ধন গঠন করছে, আবার ধাতব পরমাণু থেকে তার ফাঁকা অরবিটালে ইলেকট্রন জোড় গ্রহণ করছে, পাই বন্ধন গঠন করছে। এইগুলোকে বলছে পাই অ্যাসিড লিগ্যান্ড, যেমন CO, NO, এদেরকে পাই অ্যাসিডিক লিগ্যান্ড বলছে। এবার কথা হচ্ছে, এই যে ধাতব আয়নগুলো, তার তো জারণ সংখ্যা একটা নির্দিষ্ট থাকে, সেই জারণ সংখ্যার ভিত্তিতে সে তো অ্যানায়নের সঙ্গে যুক্ত হতেই পারে, কিন্তু লিগ্যান্ডগুলো কেন যুক্ত হচ্ছে? ধরো FeCl3, এফির জারণ সংখ্যা সেখানে +3, সেখানে 3টে Cl- যুক্ত হচ্ছে, হয়ে FeCl3 তৈরি হচ্ছে। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, এই কেন্দ্রীয় ধাতুগুলো যেগুলো আছে সাধারণত কি বললাম, সন্ধিগত মৌল যারা হচ্ছে, এদের কিন্তু অষ্টক সূত্র বা দ্বৈত সূত্র এরা মানে না, অর্থাৎ এদের ইলেকট্রন বিন্যাস সুস্থিত নয়। সেই কারণে করে কি, এদের ইলেকট্রন বিন্যাস সুস্থিত করার জন্য, সুস্থ লাভের জন্যই কিনা এদের লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয়, এবং এই লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হওয়ার পর দেখা যাচ্ছে এদের এই যে কার্যকরী পারমাণবিক সংখ্যা যেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা বার এককে 8টা বা 2টো, একের না হয় এরা বার এককে 18টা ইলেকট্রন হয়। এই 18টা ইলেকট্রন যখন হচ্ছে তখন কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের গঠন কাঠামো সে লাভ করছে এবং সেটা সুস্থিত হয়ে যাচ্ছে। তা এইটা কি কার্যকরী পারমাণবিক সংখ্যা দ্বারা হিসেব করতে পারি। কার্যকরী পারমাণবিক সংখ্যাটা কি, সংখ্যাটা জেনে নিই। কোঅর্ডিনেশন যোগে কেন্দ্রীয় ধাতব পরমাণু বা আয়নের ইলেকট্রন সংখ্যা এবং ওই ধাতব পরমাণু বা আয়নের সঙ্গে অসমযোজী বন্ধনের লিগ্যান্ডগুলি যে সংখ্যক ইলেকট্রন ব্যবহার করে তাদের সমষ্টিকেই বলছে EAN বা এফেক্টিভ অ্যাটমিক নাম্বার। সূত্রটা দেখে নিই। এফেক্টিভ অ্যাটমিক নাম্বারটা কি, ধাতুর পরমাণু ক্রমাঙ্ক মাইনাস ধাতুর জারণ সংখ্যা, ধাতুর পরমাণু ক্রমাঙ্ক যা আছে তার সঙ্গে জারণ সংখ্যাটা বিয়োগ দেবো, তার মানে অ্যাকচুয়াল যে কটা ইলেকট্রন আছে সেটা পেয়ে যাব, +2 ইন্টু লিগ্যান্ড সংখ্যা, +2 ইন্টু লিগ্যান্ড সংখ্যা। মানে লিগ্যান্ড মানে অবশ্যই মনোডেন্টেড লিগ্যান্ড বোঝাচ্ছে, যদি বাইডেন্টেড লিগ্যান্ড হতো আবার তোর সঙ্গে কিন্তু 2 গুণ হয়ে যেত। এখানে অ্যাকচুয়ালি লিগ্যান্ড বলতে মনোডেন্টেড লিগ্যান্ডের সংখ্যাই বোঝাচ্ছে। তাহলে দেখো একটা উদাহরণ দেখলে তোমরা বুঝতে পেরে যাবে। ধরো Fe,
এফি একটা জটিল লবণ তৈরি করেছে, প্রসম জটিল লবণটা FeCO হোল 5। এখানে এফির কার্যকরী পরমাণু ক্রমাঙ্ক আমরা দেখব EAN। তাহলে প্রথম কথা হচ্ছে EAN সমান কি, কেন্দ্রীয় ধাতুর পরমাণু ক্রমাঙ্ক এফির হচ্ছে 26, আর এখানে এফির আমি হিসেব করেছি জারণ সংখ্যা 0 -0 প্লাস 2 ইন্টু লিগ্যান্ড সংখ্যা 2 ইন্টু 5, তাহলে কত হলো 36 কার ইলেকট্রন সংখ্যা, ক্রিপ্টনের। ফলে এফিটা যখন একটা জটিল লবণ তৈরি করলো, এর এফেক্টিভ পারমাণবিক ক্রমাঙ্ক হয়ে গেল বা পারমাণবিক সংখ্যা হয়ে গেল 36, যার নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন সংখ্যার সমান, তাই এটা সুস্থিত হয়ে যাবে। আবার ধরো FeCN হোল 6 4 মাইনাস, মানে অ্যাকচুয়ালি K4 FeCN হোল 6 এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে এফির পরমাণু ক্রমাঙ্ক 26, তার জারণ সংখ্যা 2, তাহলে -2 প্লাস 2 ইন্টু 6, লিগ্যান্ড সংখ্যা 6টা, সেই হিসেবে দেখতে পাচ্ছ পরমাণু ক্রমাঙ্ক হয়ে গেল 36, এফেক্টিভ পরমাণু ক্রমাঙ্ক হয়ে গেল 36, ফলে সুস্থিত হয়ে যাচ্ছে। এই জন্যে বলছে সন্ধিগত মৌল যারা হয় তারা অষ্টক সূত্র বা দ্বৈত সূত্র মানে না, কিন্তু মোটামুটি কাছাকাছি নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন গঠন কাঠামো লাভ করার জন্য এই লিগ্যান্ডের সঙ্গে যুক্ত হয় এবং জটিল লবণ বা জটিল আয়ন তৈরি করে।